পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আমি যাচ্ছি। কিছুক্ষণ বাদে মেঘ ভেদ করে সামনে যে জিনিসটা দেখতে পেলাম সেটা এক বিরাট বাংলো প্যাটার্নের বাড়ি। সেই বাড়ির সামনে গিয়ে ঘোড়াটা নামলো। আহমেদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি তখন বললাম, আহমেদ ছাড়ো, চলে এসেছি। আহমেদ যে আমাকে ধরে রেখেছে সে নিজেও জানতো না, বুঝতেই পারেনি। তারপর আমি নিচে নামলাম। নিচে ফুল দিয়ে ঢাকা এবং লাল গালিচা পাতা। সাধারণত লাল গালিচা কোনো রাজা বাদশাহ আসলে তখন পাতা হয়, কিন্তু আমি তো কোনো স্পেশাল কোনো কিছু নই, তাহলে এগুলো কেন পেতেছে? এটা আমি একটা বইতে পড়েছিলাম। সেখানে আশেপাশে বেশ কিছু মানুষজন দেখতে পেলাম যে কিনা আমাকে অভিনন্দন জানার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সবার মাথায় দুজন লোক দাঁড়িয়ে আছে, যে দুজন লোককে দেখতে একটু ভিন্ন এবং ব্যতিক্রম। একজনের মাথায় মুকুট আছে। তখন আহমেদ বলল, আমার বাবা এবং মা। আমি সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে পায়ে ধরে সালাম করলাম। ওনারা দুজন আমাকে উঠিয়ে বললেন, বেঁচে থাকো মা, তুমি কেমন আছো? আমি বললাম, আমি ভালো আছি। আপনারা কি দুজনে সত্যি সত্যি কোনো জিন? তারপর আহমেদ বলল, কেন, তোমার কি বিশ্বাস হয় না? তুমি যেভাবে আসলে আর যেখানে আসলে তাতে দেখে কি মনে হচ্ছে না যে এটা জিনেদের এলাকা? তখন আমি বললাম, না, মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি, কারণ এগুলো তো বাস্তবে অকল্পনীয় বিষয়। আমার সাথে কোনোদিন ঘটবে সেটা আমি তো ভাবতেই পারিনি। তারপর আহমেদের মা হেসে দিলেন, বললেন, বাহ, তুমি তো খুব মিষ্টি করে কথা বলো এবং খুবই মিষ্টি দেখতে, চলো ভেতরে চলো। তারপর তারা আমাকে ভেতরে নিয়ে গেলেন। একদম বাংলা প্যাটার্নের একটা আলিশান বাড়ি। মনে হচ্ছে আহমেদের বাবা এই এলাকার বেশ ধর্নাঢ্য ব্যক্তি, তার বেশ টাকা পয়সা এবং সুনাম খ্যাতি আছে। এই মুহূর্তের মধ্যেই তার বাড়িতে কয়েকজন আসতে দেখলাম, এবং আহমেদের বাবা তাদের সাথে কথাও বললেন। তার মানে তিনি বেশ ভালো একটা পজিশনে আছেন এই অঞ্চলে। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তারপর আহমেদের মা আমাকে বললেন, তোমার নাম কি মা? আমি বললাম, আমার নাম জান্নাতুল। তারপর আহমেদের মা বললেন, বাহ, খুব মিষ্টি নাম তো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মনটা আসলে খুবই ভালো। আমি বললাম, আন্টি ধন্যবাদ কিসের জন্য? তখন আন্টি বলল কি যে, তুমি আমাদের প্রিন্সকে বাঁচিয়েছ। আমাদের প্রিন্স তো সেদিনকে বিপদে পড়েছিল, তুমি না থাকলে হয়তো ওরা প্রিন্সকে মেরেই ফেলতো। আর তুমি যে তাকে কত সেবা করেছো, তাকে সুস্থ করে তুলেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে এক নজর দেখার ইচ্ছা ছিল, যার কারণে আমি আহমেদকে তোমার কাছে পাঠিয়েছিলাম, এবং সে তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। তুমি এখানে 1 মাসের আগে না থেকে যেতে পারবে না, ঠিক আছে? আমি বললাম, আন্টি 1 মাস কিভাবে থাকবো? আমার মা, তারপর ছোট বোন ভাইয়েরা রয়েছে, ওইখানে তো আমাকে থাকতে হবে, তাই না? তাছাড়া আমি 1 মাস বাড়ির বাইরে থাকলে ওরা খাবে কি? তখন আহমেদের মা বললেন, এইসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, তবে আমি তোমাকে বেশ কিছুদিন এখানে রেখে দিব, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তারপর আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি, থাকবো, ঠিক আছে, কিন্তু আপনাকেও আমাদের বাড়িতে কিন্তু যেতে হবে, না গেলে কিন্তু আমি এতদিন থাকবো না। তখন আহমেদের মা বললেন, আচ্ছা ঠিক আছে, যাব, চলো এখন ভেতরে যাই। তারপর তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আহমেদের একটা ছোট বোন আছে, সে দেখতে এত বেশি সুন্দর, সে হচ্ছে একটা পরী। সে সুন্দর হবে না তো আমি সুন্দর হব? তাকে দেখে প্রথম আমার কেমন যেন একটু হিংসে হতো, কিন্তু পরবর্তীতে যখন তার সঙ্গে মিশতে লাগলাম, দেখলাম সে খুবই ভালো একটা মেয়ে জিন, এবং সে খুব সুন্দরের পাশাপাশি তার মনটাও বেশ ভালো, ঠিক মানুষের মতো। কিছু কিছু মানুষ আছে আমার মতো যারা কিনা খুব দয়ালু। ওর নাম হচ্ছে মায়া। আমি ওকে বললাম, মায়া কেমন আছো? তখন বলল, তুমি ওকে যে তুমি করে বলছো, ওর বয়স কত জানো? আমি বললাম, না জানি না তো, তবে আমার থেকে ছোট মনে হচ্ছে। তখন আহমেদ বলল, জি না, ওর বয়স 150 বছরের উপরে। তোমার বয়স কত? 20-22 বছর হবে। আমি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম, মানে মজা করছেন নাকি আপনি আমার সঙ্গে? 15 বছর হবে। তখন আহমেদ বলল, জি না, ওর বয়স 150 বছরের একটু বেশি হবে। আমার বয়সই তো 200 বছর পার হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলবো এরকম একটা অবস্থা। বললাম, আমার সঙ্গে মজা করছেন আপনারা? তখন আহমেদের মা বলল, না মা, এটাই ঠিক আছে, আসলে আমরা অনেকদিন বাঁচি তো, যার কারণে আমাদের অ্যাডাল্ট হতে একটু সময় লাগে। আর ওকে দেখে এমন মনে হচ্ছে, আর আমাদের এখানের মাস দিন ভিন্ন আছে তোমাদের এখান থেকে, সেহেতু ওরকমভাবে মেলাতে গেলে মেলাতে পারবা না। তবে হ্যাঁ, আমরা একটু বেশি দিন বাঁচি, যার কারণে আমাদের দেখতে গঠন হতে একটু বেশি সময় লাগে। আমি বিস্মিত হলাম, বললাম, তাহলে তো আপনারা সবাই আমার বড়। এই যে আপনি আহমেদ, আপনিও আমার বড়। এখন থেকে আমি আপনাকে আপনি করে বলবো, আর তুমি করে বলছি না। এটা বলার সঙ্গে সঙ্গে সবাই হেসে ফেললো। আমার কোকড়া মুখ দেখে সবাই হো হো করে হাসছে, আর আমি চুপ করে বসে আছি। তখন মায়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে আপু, আপনি তো আমার আপুই, আমি তো আপনাকে আপু বলেই ডাকবো, কিন্তু এরাই না ফাজলামি করছে। চলেন আপু, আমি আপনাকে ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে সবকিছু দেখাই। তারপর আমি মায়ের সঙ্গে ভেতরে গেলাম। আমাকে মায়ার রুমে থাকতে হবে,
প্রথমে একটা নিজস্ব কামরায় থাকতে দেওয়ার কথা বলেছিল, পরবর্তীতে মায়া আমাকে বলল সে আমার সঙ্গে থাকবে এবং আমি মায়ের সঙ্গে ভেতরে গেলাম। মায়ের রুমটা ভীষণ অদ্ভুত। আমাদের সাধারণ মেয়ে মানুষের রুমগুলো যেরকম হয় সেরকম কোনো রুম না। মার্বেল পাথর দিয়ে তৈরি এই রুমটা বেশ চকচক করছে। রুমটার ভেতরে একটা অদ্ভুত সুঘ্রাণ এবং সে যে খাটে ঘুমায় সেই খাটটাও পাথর দিয়েই তৈরি, কিন্তু খাটের ওপর বেশ নরম তুলতুলে একটা বস্তু রাখা, সেটা তোষক জাতীয় কিছু না। আমি সেখানে বসতেই যেন একদম দেবে যাচ্ছিলাম। স্প্রিং জাতীয় কিছু না, মানে এখানে সবকিছু কেমন যেন সম্পূর্ণ অদ্ভুত এবং ভিন্ন। সে যে আয়নাটাতে নিজেকে দেখে সেই আয়নাটাও ভিন্ন, তবে খুব চমৎকার কারুকার্য এবং ডিজাইন করা। আয়নাটাতে দেখতে একটু দূরে দেখা গেলেও নিজেকে দেখতে খুবই সুন্দর লাগে। আমি প্রথমবার নিজেকে দেখে একদম বিস্মিত হয়ে গেলাম। দেখলাম, বাহ, খুব সুন্দর লাগছে তো আমাকে দেখতে। তাহলে কি পরীরা এসব আয়না দেখেই নিজেকে সুন্দর বলে দাবি করে, নিজেরা সুন্দর হয়ে যায়? একটা কথা আছে না, তুমি আয়না দেখো না সুন্দর হয়ে যাবে। তবে আমার আয়না দেখতে ইচ্ছে করছে এবং সুন্দর হতেও ইচ্ছে করছে। আমি দেখতে পেলাম বেশ কিছু জিনিস সেখানে রাখা। তার মধ্যে একটা জিনিস হচ্ছে চিরুনি, আর খুব বেশি প্রসাধনী সামগ্রী সেখানে নেই। এরা নাকি জন্মগতভাবেই সুন্দরী এবং এদের তেমন কোনো প্রসাধনী মাখতে হয় না। আমি সেটা দেখি অবাক হলাম। মায়া আমাকে এসব বলল। আমি মায়াকে বললাম, কি বলছো সত্যি? আমাদের ওইখানে তো কত ধরনের প্রসাধনী মাখে, কত ধরনের ক্রিম, কত কিছু আছে, শহরের মেয়েরা ব্যবহার করে। আমি অবশ্য তেমন কিছু দেই না। মায়া তখন বলল, তুমি এমনিতেই সুন্দর আপু, তোমাকে এত কিছু দিতে হবে কিসের জন্য? আমি বললাম, জি না, আমি তোমার থেকে এত বেশি সুন্দর না। কিছুক্ষণ পরে আহমেদ কক্ষে প্রবেশ করলো, বলল, আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। তারপর আহমেদ বলল, তোমাদেরকে খাবার জন্য ডাকছে। আমি বললাম কি যে আমি তো এখনো ফ্রেশই হইনি, আমি ফ্রেশ হয়ে তারপরে আসি। আহমেদ বলল, আচ্ছা ঠিক আছে। মায়া আমাকে গোসলখানা দেখিয়ে দিল। এখানের গোসলখানাটাও খুবই অদ্ভুত এবং চমৎকার। উপর দিয়ে ঝর্ণা পড়ছে, ঝর্ণার পাশেই গোসল করার একটা ছোট্ট পুকুরের মতো। সেই পুকুরের পানি কাচের মতো স্বচ্ছ। আমি কাপড়টা ছেড়ে পুকুরে নেমে পড়লাম। এত চমৎকার গোসল করছিলাম এবং ঠান্ডা পানি, চারিপাশে খুব চমৎকার শব্দ। চোখ বন্ধ করে বসে আছি এমন চমৎকার একটা মুহূর্তের মধ্যে। চারিপাশে পাখি ডাকছে। তখনই মনে হলো এটা তো জিননগরী। আহমেদ যদি পাখি সেজে আমাকে দেখে তখন তো কি হবে? তখন আমি হাত দিয়ে পুরো শরীর ঢেকে ফেললাম এবং পাখিটাকে তাড়াতে লাগলাম এবং পাখিটা সেখান থেকে চলে গেল। তখন বোঝা গেল যে এটা আহমেদ না, এটা সত্যি সত্যি একটা পাখি ছিল। তারপর আমি গোসল শেষ করে কাপড় চোপড় পরে বাইরে আসতে দেখি আহমেদ খাটের উপর চুপচাপ করে বসে আছে। আমি দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। বললাম, তুমি এখানে কি করছো? আর মায়া কোথায়? তখন ও বলল, মায়া একটু বাইরে গিয়েছে, তোমার জন্য এই যে কাপড় রেখে গিয়েছে। আমি বললাম, তাড়াতাড়ি এখান থেকে বের হন, এখনই বের হবেন। তারপর ও বলল কি, আচ্ছা যাচ্ছি তো। তখন মায়া চলে আসলো। মায়া এসে বললো, ভাইয়া তুই আমার রুমে কি করছিস? তখন আহমেদ বলল, আরে কিছু না, এমনি তোদেরকে ডাকতে এসেছিলাম। তারপর তাকে সেখান থেকে বের করে দিল। আমি তখনও আধো কাপড়ে সেখানে দাঁড়িয়ে আছি। ওকে বললাম কি যে আর এরকম কখনোই আসবা না, যাও এখান থেকে। তারপর সেখান থেকে বেরিয়ে গেল। তখন মায়া বলল কি যে, ভাইয়া তোমার পিছু ছাড়তে যাচ্ছে না, বলো তো ব্যাপারটা কি আপু? তখন আমি বললাম, কোনো ব্যাপারই না, তোমার ভাইয়া এখানে এসেছে আমাদেরকে ডাকতে। আমি বের হয়েছি বাথরুম থেকে, তখন দেখি এখানে বসে আছে। তখন মায়া বলল কি যে, আপু আমি তোমার জন্য কাপড় আনতে গিয়েছিলাম, এই যে এটা আমার উঠানো কাপড়, খুবই চমৎকার। আমি দেখলাম জামাটা খুব ভারী এবং খুবই দামি একটা পোশাক, তার গায়ে মুক্তো দিয়ে কারুকার্য করা। আমি বললাম, এত দামি কাপড় আমি জীবনে পরিনি। তারপর মায়া বলল, কি? আমি বললাম, আমি এত দামি কাপড় কখনো পরিনি, এটা আমি পরতে পারবো না। তখন মায়া বলল, পারবা, আসো আমি পরিয়ে দিই। তারপর মায়া আমাকে জামা কাপড়গুলো পরিয়ে দিল। জামাটা আসলেই অদ্ভুত রকমের সুন্দর এবং এটা পরে আমাকে রাজকন্যার থেকে কম কিছু লাগছিল না। আমি নিজেকে দেখিয়ে নিজেকে চিনতে পারছিলাম না। তারপর সেই জামা পরে আমি, মায়া এবং সবাই খাবার খেতে গেলাম। খাবার টেবিলে বসে সবাই গল্প করছিল, আমি নিজেও সবার সঙ্গে বেশ হেসে হেসে গল্প করছিলাম। তখন হঠাৎ করে আমার মন খারাপ হয়ে গেল, কারণ টেবিলে খুবই দামি দামি খাবার ছিল। যেসব খাবারগুলো দেখে আমার মন খারাপ হলো। তখন আহমেদের মা আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, তোমার মন খারাপ কেন? আমি বললাম, কিছু না। আহমেদ তখন বুঝতে পারলো বিষয়টা। আহমেদ কেন যেন আমার সমস্ত কিছুই বুঝতে পারে আগে থেকেই। আমি যেটা মনে মনে ভাবি ও সেটা আগে থেকেই বুঝে আমার মনটা কেন যেন ভালো করে দেয়। এই ছেলেটাকে আমি এত বেশি ভালোবাসি কিসের জন্য? এই কারণেই যে ও সবসময় আমার খেয়াল করে, আমাকে কেয়ার করে। সে আমাকে বলল, মা নিশ্চয়ই ওর বাড়ির কথা মনে পড়ছে, ও এখানে বসে ভালো ভালো খাবার খাচ্ছে আর বাড়িতে ওর মা এবং ছোট ভাই বোনেরা কি খাচ্ছে না খাচ্ছে সেসব বিষয় নিয়েই হয়তো ও চিন্তা করছে। তখন আহমেদের মা বলল কি যে, তো শোনো, তোমাকে এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, তুমি
খেতে থাকো, তোমাদের ওইখানে খাবার অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাও ভালো ভালো খাবার খাচ্ছে, তুমি চিন্তা করো না। তখন আমি বললাম কি যে আমি তো সেখানে নেই, আর আমি তো বলেও আসিনি, তাহলে ওরা যখন উঠে দেখবে যে আমি নেই বা আমার কথা খোঁজ নেই, তাহলে ওরা খুঁজবে না আমাকে? তখন আহমেদ বলল, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি তোমাকে নিয়ে দেখিয়ে আসবো, ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম। খুবই দামি দামি খাবার ছিল, এত দামি খাবার এর আগে আমি কখনো খাইনি। আমাদের বাড়িতে যেসব খাবার যেত তার থেকেও খুবই দামি এবং ভালো ভালো খাবার। আমি খেয়ে দিয়ে একদম পেট ভরে ফেললাম। এত খাবার এর আগে আমি কখনো খাইনি, ভালো ক্ষুধাও লেগেছিল। তারপর সবাই যার যার রুমে চলে গেল। আহমেদ আমাকে বলল, চলো তোমাকে তোমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখবে চলো তোমার ভাই বোনেরা কি করছে। তখন আহমেদ আমাকে সেই ঘোড়ায় চড়িয়ে আবার আমাদের বাড়ির কাছাকাছি নিয়ে গেল এবং বলল, ওই যে দেখো তুমি দাঁড়িয়ে আছো এবং তোমার ভাই বোনেরা চারপাশে গোল করে খাবার খাচ্ছে। খাবারগুলো আমি দিয়ে গিয়েছিলাম, যে খাবারগুলো তুমি খেয়েছো ঠিক সেই খাবারগুলোই। দেখেছো? আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ওইখানে বসে আছি, এটা কিভাবে সম্ভব? আমি আহমেদকে বললাম, আহমেদ আমি তো এখানে, তাহলে ওইখানে ওই মেয়েটাকে আমার মতোই দেখতে। তখন আহমেদ হেসে বলল, আমি বললাম আমি ভয়ে একদম সিটকে আছি আর তুমি হাসছো এখানে। তখন আহমেদ জানালো যে ওইটা আর কেউ না, ওইটা হচ্ছে আমাদেরই একটা জিন, মানে একটা পরী। ওকে তোমার ওইখানে পাঠানো হয়েছে তোমার অবর্তমানে, তুমি এখানে আছো আর ওকে ওইখানে পাঠানো হয়েছে। তোমার বেশ ধরে ও ওইখানে ওদের সাথে থাকছে, আর তুমি যা খাচ্ছ ওরাও তাও খাচ্ছে। তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? ওরা ভালো আছে। তারপর আমি পেছন থেকে ঘুরতে গিয়ে হালকা একটু পড়ে যেতে গেলাম, তখনই আহমেদকে জড়িয়ে ধরলাম। খানিকটা লজ্জাও পেলাম, কারণ আহমেদকে আমি জড়িয়ে ধরেছি। লজ্জা আমার পাবার কথা, কিন্তু লজ্জা পেল আহমেদ সব থেকে বেশি। তারপর আহমেদ আমাকে বলল, চলো তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, খুবই পছন্দের জায়গা আমার, যাবে? আমি বললাম, হ্যাঁ যাবো, চলো। আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, জানো আমার খুব ইচ্ছে ছিল যখন বাবা বেঁচে ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় ঘুরতে নিয়ে যেত, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেই ইচ্ছে আর কোথায় পূরণ হলো? কাজ করতে করতেই দিন যায়। তারপর আমি আহমেদ বলল কি, আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাচ্ছি। আমি এবং আহমেদ দুজনে ঘোড়ায় চড়ে যাচ্ছি। খানিকটা পথ একটা অদ্ভুত রকমের গোলাপি অরেঞ্জ কালারের একটা ভ্যালি, মানে একটা উপত্যকার কাছে আমরা চলে আসলাম। তখন পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আমি আহমেদকে বললাম, এটা কোন জায়গা? দেখতে তো একদম স্বর্গের মতো, এত চমৎকার জায়গা আমি কখনো দেখিনি। দূরে পাহাড়ের মধ্যে সাদা সাদা মেঘ থোকায় থোকায় ধরে আছে এবং মাঝে মধ্যে দুই একটা ঝর্ণা, ঝর্ণার মাঝখানে একটা ছোট নদী, আর নিচে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার খানিকটা নিচেই গোলাপি এবং অরেঞ্জ কালারের কিছু মাটি। দেখে আমার খুব ভালো লাগছে। এরপর আহমেদ আমাকে জোরে ধাক্কা মেরে দিল। ধাক্কা মেরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এখন আমি মারা যাব, কিন্তু যে জিনিসটার উপর পড়লাম সেই জিনিসটা একদম নরম এবং তুলতুলে। আমি সেটার ভেতরে ঢুকে গেলাম। তারপর আহমেদও দেখি আমার পেছন পেছন আসলো। আমি দেখে তো অবাক, কারণ জিনিসটা ছিল জেলি। এমন জিনিস আমি শুধুমাত্র স্বপ্নে দেখেছি অথবা কোনো সিনেমাতে দেখেছি, বাস্তবে কোনোদিন দেখিনি। এরকম জেলি হতে পারে? তখন আহমেদ বলল, হ্যাঁ এটা হচ্ছে জেলি মাটি, আমাদের এখানে শুধুমাত্র পাওয়া যায়, আর পৃথিবীর কোথাও নেই। এই জায়গাটা খুবই সুন্দর, আমি মাঝে মধ্যে এসে এখানে খেলাধুলা করি। ছোটবেলায় বেশিরভাগ সময় আসতাম, এখানে বাচ্চারা ছাড়া আর কেউ আসে না। আমিও যখন বাচ্চা ছিলাম তখন এখানে এসে খেলাধুলা করতাম, তোমাকে দেখাতে নিয়ে আসলাম। তারপর আমি নিচে পড়ে গেলাম একদম ভেতরে, জেলির ভেতরে। জেলির ভেতরে খুব চমৎকার ভাবে একটা ঘর তৈরি করা। আহমেদ এই ঘরটা তৈরি করেছে। সে বলল, এই ঘরটা আমি ছোটবেলায় বানিয়েছিলাম আমার স্বপ্নের নায়িকার জন্য, যাকে আমি বিয়ে করব তার জন্য। তো আমি বললাম কি যে তাহলে আমাকে কেন নিয়ে এসেছো তুমি এখানে? তখন আহমেদ বলল, জানি না, তোমাকে আনতে ইচ্ছে হলো। আমি আহমেদের কথা বুঝতে পারলাম, তার মানে আহমেদও আমাকে খুব বেশি পছন্দ করে। আহমেদ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। আমি একটু সরে গেলাম, বললাম কি যে আহা কি করছো? আহমেদ খানিকটা লজ্জা পেল, বলল কি যে না না এমনি, তোমার কপালে কিছু একটা পড়েছিল সেটাই মুছে দিতে এসেছিলাম। আহমেদ কথাকে ঘুরিয়ে ফেললো, তবে ওকে এভাবে জ্বালাতে আমার খুবই ভালো লাগছে। আহমেদ একটা জিন হলেও ওর প্রতি যে আমার এতখানি গাঢ় ভালোবাসা সৃষ্টি হয়েছে যা কোনোদিন হয়তো ফুরাবার নয়। আমরা সেখানে বেশ কিছুক্ষণ থাকলাম। তারপর সেখান থেকে আমরা আরেকটা জায়গায় গেলাম, যে জায়গাটা একটা সমুদ্রের কিনার। লক্ষ লক্ষ মাইল শুধুমাত্র ফুলের বাগান এবং ফুলের সমাহার, সেই সঙ্গে শুধুমাত্র সমুদ্রের ঢেউ। আমি আহমেদকে বললাম, বাহ জায়গাটা তো খুব সুন্দর, তুমি তো আমাকে এত চমৎকার চমৎকার জায়গায় নিয়ে আসছো, আমি তো এসব জায়গায় কোনোদিন আসিনি, এটা কোন জায়গা? তখন আহমেদ বলল, এটা কানাডার একটা রিভার সাইড, যেখানে কিনা কোনো মানুষজন আসে না, আমি মাঝে মধ্যে বেড়াতে আসি। আমি তখন বললাম, তুমি যে এখানে আমাকে নিয়ে এসেছো, এত দ্রুত কানাডা কিভাবে আসলে?
ভিসা পাসপোর্ট ছাড়াই? তখন আহমেদ হাসল আর বলল, আমাদের ভিসা পাসপোর্ট লাগে না, আমরা চাইলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যেতে পারি, এসব আমাদের জন্য কোনো বিষয় না। আমি শুধুমাত্র এর কাণ্ড দেখছিলাম আর হা করে তাকিয়েছিলাম। আমি বললাম, আমি তোমাদের কাণ্ড দেখে মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, কারণ এসব স্বপ্নের থেকে তো কম কিছু নয়। কেউ কি কোনোদিন বিশ্বাস করেছে যে ভিসা পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা ছাড়া মুহূর্তের মধ্যেই বাংলাদেশ থেকে কানাডায় চলে আসবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন আহমেদ বলল, চলো তোমাকে বিশ্বাস করিয়ে নিয়ে আসি। তারপর আহমেদ আমাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে একটা শহরের মধ্যে গেল এবং সেখানে লেখা কানাডা এবং সেখানের মানুষজনও সাদা সাদা। আমি তো দেখে খুবই অবাক হলাম, কারণ আমি এতক্ষণ বিশ্বাস করছিলাম না। আহমেদকে আমি বললাম কি যে, আহমেদ আমরা কি এখানে কিছুক্ষণ ঘুরতে পারি? চলো, আর কোনোদিন কানাডায় আসি না আসি তার কোনো খবর আছে, একটু ঘুরে যাই। তখন আহমেদ বলল, হ্যাঁ নিশ্চয়ই। তারপর প্রিন্সকে একটা জায়গায় বেঁধে আমরা দুজন নিচে নামলাম। প্রিন্স সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এবং আমরা দুজন নিচে নামলাম। আহমেদ মানুষের রূপ ধারণ করেছে। অবশ্য আহমেদ আমার সঙ্গে থাকতেও মানুষের রূপ ধারণ করে থাকে, কিন্তু এখানে এসে একজন বিদেশি মানুষের রূপ ধারণ করেছে। আমি বললাম, আহমেদ তোমাকে একদম বিশ্রী লাগছে, তুমি তোমার আসল রূপে ফিরে আসো। এটা একদম ভালো লাগছে না, আমার কিন্তু মন খারাপ হবে অনেক। তোমাকে এরকম ভাবে দেখতে একদম বিশ্রী লাগছে। আহমেদ বলল, এতদূর যেহেতু এসেছি কানাডার মাটিতে, একটু কানাডিয়ানদের মতো ঘুরে ফিরি, তাদের মতো চেহারা করে ঘুরি। আমি তখন বললাম, তাহলে আমাকেও ওরকম বানিয়ে দাও, তুমি যেহেতু এরকম হয়ে গিয়েছ। আহমেদ তখন জানালো, জি না, তোমাকে বানাতে গেলে তো বানাতে পারতামই, তাই না? কিন্তু বানানো যাবে না, যার কারণে তোমাকে এরকম ভাবেই ঘুরতে হবে। আমরা কানাডার অলি গলি এবং সমস্ত জায়গা ঘুরতে লাগলাম। শহরটা আমি চিনি না, আমার জন্য নতুন। এরকম জায়গায় আমি স্বপ্নে ভেবেছি কোনোদিন আসবো। আমি চারপাশে দেখতে লাগলাম, যাকেই দেখছি তার সঙ্গে হ্যান্ডশেক করতে মন যাচ্ছে। আমরা দুজন একটা কফি হাউসে বসলাম। এখানে সবাই শুধুমাত্র কফি খায়, সাথে একটা বার্গার অর্ডার দেওয়া হলো, কিন্তু আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই। আজব ব্যাপার হচ্ছে, আমরা সবকিছু খেলাম, খাওয়ার পরে টাকা দেওয়ার পালা আসলো। আমি বললাম কি যে, এবার টাকা দিবে কিভাবে, মার না খেয়ে যেতে হয় আজকে। আহমেদ তখন বলল, দাঁড়াও একটা কাজ করি, তুমি আমার হাত ধরো। সঙ্গে সঙ্গে আমি আহমেদের হাত ধরলাম এবং আমরা দুজন অদৃশ্য হয়ে গেলাম। আমি বললাম কি যে, আমরা কোথায় যাচ্ছি? আহমেদ তখন বলল, আমরা এখান থেকে পালিয়ে এসেছি, আমাদের কাছে টাকা নেই, আমরা কিভাবে দিব? তখন আমি বললাম, না না, এটা ঠিক না, টাকা দিয়ে আসা উচিত ছিল। আহমেদ তখন বলল, তুমি ওই দেশের টাকা কোথায় পাবে? ওই দেশের টাকা কামাইতে হলে ওই দেশে কাজ করতে হবে, তুমি কি গিয়ে কাজ করবে? তখন আমি বললাম, হ্যাঁ আমি গিয়ে কাজ করব, কাজ করে টাকা শোধ করে আসবো, এরকম ভাবে খাওয়া ঠিক না। তখন আহমেদ জানালো, আচ্ছা ঠিক আছে, তোমাকে কাজ করতে হবে না, আমি কাজ করে টাকা শোধ করে দিচ্ছি। তখন আমি বললাম কি যে, না না থাক, যা হয়েছে হয়েছে, এখন চলো আমরা আমাদের ওইখানে ফিরে যাই। তুমি তোমার আসল রূপে ফিরে আসো তো, এরকম দেখতে একদম ভালো লাগছে না। আহমেদ তখন বলল, তুমি যেটা দেখো ওইটাও আমার আসল রূপ না, জিনেদের আসল রূপে দেখলে তুমি ভয় পেয়ে যাবে, তখন আমাকে এত পছন্দ করে আসবে না, বুঝছো? তখন আমি বললাম, তুমি জিনেদের আসল রূপে থাকো আর যে রূপে থাকো, আমি তোমাকে তোমার মনকে পছন্দ করি। এই কথা বলার পরে আহমেদ খানিকটা লজ্জা পেল। সব থেকে বেশি লজ্জা পেলাম আমি, কারণ আমি মনের কথা তাকে বলে দিয়েছি। এবং আহমেদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই। তারপর যেখানে আমরা প্রিন্সকে বেঁধে রেখেছিলাম, প্রিন্সকে সেখান থেকে ছাড়ালাম। প্রিন্স দৃশ্যমান হলো। আমরা দুজন ঘোড়ায় চড়ে আমাদের রাজ্যে ফেরত চলে আসলাম। রাজ্যে এসে দেখি বিরাট এক কাণ্ড ঘটে গিয়েছে। আমি বললাম, আহমেদ আমি তাহলে এখান থেকে চলে যাই, যেহেতু আমাদের জন্য তোমার সমস্যা হচ্ছে, এখান থেকে চলে যাওয়া বোধহয় আমার জন্য ভালো হবে। কারণ হচ্ছে, কয়েকজন জিন আহমেদের বাড়িতে এসেছে এবং এসে বলছে যে এখানে একজন মানুষকে এনে রেখেছেন, এখানে মানুষ আসা নিষেধ, আপনারা জানেন না? তখন আহমেদের বাবা বলল কি যে, মানুষ আসা নিষেধ সেখানে কোন শাস্ত্রে লেখা আছে বলেন আপনি আমাদেরকে, কোন শাস্ত্রে লেখা আছে? আহমেদের মা তখন বলল কি যে, ও এখানেই থাকবে, আর আপনারা ওকে মানুষ বলছেন কিসের জন্য? ও মানুষ হোক আর যাই হোক, ও আমার পুত্রবধূ হতে চলেছে, আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, আপনাদের কোনো সমস্যা আছে? তখন সেখান থেকে একজন জিন বলল, না কোনো সমস্যা নেই, আপনি যদি আপনার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, তবে এরকম কোনো মানুষকে এখানে থাকতে দেওয়া যাবে না। এই কথা শুনে আমি অনেকটা লজ্জা পেলাম এবং লজ্জায় আমি ভেতরে চলে গেলাম। মায়াও আমার সঙ্গে ছিল, মায়া আমার সঙ্গে এসে পড়লো। তখন মায়া বেশ খুশি ছিল। মায়া আমাকে সত্যি সত্যি ভাবি ডেকে ফেললো, বললো কি যে, ভাবি সত্যি সত্যি কি আপনি আমার ভাইয়াকে বিয়ে করবেন? তাহলে খুব ভালো হবে। এই কয়েকটা দিন আমি মায়ের সঙ্গে থেকে বেশ মায়ায় পড়ে গিয়েছি। মেয়েটা খুবই সুইট এবং খুব পাকা পাকা কথা বলে, যদিও বয়সে আমার থেকে বড়, কিন্তু তাকে দেখিয়ে মনে হয় না যে মেধায় আমার থেকে বড় হবে।
মায়া আমাকে এইসব কথা বলার পর আমি খানিকটা লজ্জা পেলাম। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে এসেছি দৌড়ে। মায়া আমার সঙ্গে সঙ্গে এসেছে, কিন্তু ওদিকে যারা কিনা আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য এসেছিল তারা সেখান থেকে চলে গেল এবং বলে গিয়েছে যদি খুব দ্রুত এমনটা না করেন তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। তারপর সে আমার ঘরে প্রবেশ করলো, আহমেদের বাবা এবং তার মা। তখন আহমেদের মা বলল কি যে, মা তুমি কিছু মনে করো না, ওরা এমনি এসব কাজ করছে। আর বাহিরে যেটা বললাম আমি সত্যিই মন থেকে বলেছি, কারণ আমার আহমেদের জন্য তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আহমেদ যেদিনকে আমাকে এসে তোমার কথা বলেছিল না, আমিও ওদের মতো ভীষণ রেগে গিয়েছিলাম। কারণ হচ্ছে একটা মানুষের সঙ্গে তো আমার ছেলের বিয়ে দিতে পারি না, তাই না? কিন্তু যতই তোমাকে দেখেছি সেদিনের পর থেকে ততই অবাক হয়েছি। তুমি আসলেই বেশ ভালো এবং খুবই ভালো মনের একজন মানুষ। তোমাকে সেদিন দেখে আমার পছন্দ হয়েছে এবং তোমাকে আমার পুত্রবধূ বানাবো আমি সেদিনকে ভেবে নিয়েছিলাম। তুমি রাজি নাকি সেটা আমাদেরকে জানাও। তুমি যদি রাজি হও তাহলে তো ঠিক আছে, আর যদি রাজি না থাকো তাহলে আমি তোমাদেরকে ফোর্স করবো না। কিছুদিন বেরিয়ে তারপর তুমি বাড়িতে চলে যাও, সমস্যা নেই, ঠিক আছে? আহমেদের মায়ের মনটা খারাপ মনে হচ্ছে, কারণ আমি যদি না বলি এবং সে এরকম ভাবে কথাটা বলে দিবে, সে কখনোই ভাবেনি। আমি বললাম কি যে, আন্টি আমি কিছুক্ষণ চিন্তা করি। তারপর আন্টিটা চলে যেতে চাইলো। আমি তখন পেছন দিকে ঘুরে বললাম, আন্টি আমি রাজি, আমি আহমেদকে পছন্দ করি, সেহেতু ওকে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। তারপর আহমেদের মা ভীষণ খুশি হয়ে গেলেন। আহমেদ তো লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল, কারণ ওর থেকে খুশি আর কেউ হয়নি। কারণ ও আমাকে ভীষণ পছন্দ করে সেটা আমি জানি, আর আমি যে ওদের সবার থেকে বেশি আহমেদকে ভালোবাসে ফেলেছি এবং ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না সেটাও আমি খুব ভালোভাবে জানতাম। মায়া তো আমাকে আগে থেকেই ভাবে বলা শুরু করেছে। মায়ের সঙ্গে থেকে, এই পরিবারের সঙ্গে থেকে আমার কয়েকদিনে বেশ মায়ায় জড়িয়ে গিয়েছি এবং আমার এত সুখের দিন আমি আমার জন্মের পরে দেখিনি। এত সুখ কি কপালে সইবে? আমি আহমেদের কোলের মধ্যে শুয়ে আছি সেই উপত্যকায় যেখানে গতকালকে গিয়েছিলাম। চারিদিকে মাইলের পর মাইল শুধুমাত্র ফুলের বাগান, গোলাপি কালারের ফুল। আকাশে সূর্য ঢেলে পড়েছে, পুরো আকাশ জুড়ে আগুনের মতো জ্বলজ্বল করছে, কারণ সূর্য একটু পরে অস্ত যাবে। আহমেদের বুকের ওপর আমি শুয়ে আছি। আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তিময় মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি। এর থেকে শান্তি কি পৃথিবীতে হতে পারে? আহমেদের মা বলেছে কয়েকদিন পরেই আমাদের বিয়ে এবং আমার মা, ভাই বোন সবাইকে সেখানে নিয়ে আসতে বলেছে। আমি আহমেদকে বললাম, আহমেদ আমার বোধহয় এবার বাড়িতে যাওয়া উচিত। কিছুদিন পরে আমি আমার মাকে জানিয়ে দিব, তারপর তারা যদি রাজি হয় তারপর আমাকে এসে আমাদের সবাইকে নিয়ে যেও, ঠিক আছে? আহমেদ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসি, আগে বাড়িতে চলো। তখন আমি আহমেদের বাড়িতে গেলাম। আহমেদের মা বলল, মা তুমি দ্রুত আমার এখানে চলে আসো, কারণ তোমাকে ছাড়া যে আমার একদমই ভালো লাগে না। তোমার মতো একটা মেয়ে পেলে আমি নিজেকে ধন্য মনে করব। কত লক্ষ্মী। আমি তাকে সালাম করে আহমেদের সাথে ঘোড়ার পিঠে চড়ে আমাদের বাড়িতে চলে আসলাম। ততক্ষণে সেই জিটপেট আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে। এতদিন যে আমি বাড়িতে ছিলাম না সেটা মায়েরা ক্ষণও টের পায়নি। আমি এসে বললাম, মা কেমন আছো? তখন মা বলল যে, তুই না একটু আগেই এখান থেকে বের হয়ে গেলি এবং জিজ্ঞেস করে গেলি কেমন আছো, তাহলে আবার জিজ্ঞেস করছিস কিসের জন্য? আমি বললাম, মা কথা আছে তোমার সঙ্গে, ভেতরে চলো। আমি মাকে সমস্ত ঘটনা খুলে বললাম এবং এতদিন তাদের সঙ্গে যে একটা মেয়ে এজেন্ট ছিল সেটাও খুলে বললাম। তখন মা বলল কি যে, আচ্ছা এবার বুঝতে পেরেছি তাকে অদ্ভুত কেন লাগছিল, সে রাত্রেবেলা হুটহাট করে ঘর থেকে গায়েব কেন হয়ে যেত। এবার বুঝতে পেরেছি সে একটা জিন ছিল, তাই না? মা খানিকটা ভয়ে ভয়ে কথাটা বলল। আমি তখন আহমেদের কথাটা বললাম যে, আহমেদ এখানে আছে, আমি কি ওকে ডাক দিব? আমি এই কয়েকদিন আহমেদের বাড়িতেই ছিলাম। আহমেদের মা আমাকে তার পুত্রবধূ করে নিয়ে যেতে চায়। আমি তোমাকে বলতেই চাইছিলাম, কিন্তু বলার সাহস হয়নি বা বলতে পারিনি। তুমি কিছু মনে করো না মা। তখন মা বলল কি যে, এটা কিভাবে সম্ভব? একটা জিনের সঙ্গে তোর বিয়ে, এটা কখনো সম্ভব নাকি? তুই একটা মানুষ আর তারা হচ্ছে জিন জাতি, এটা তো ধর্মেও নেই, ধর্মেও এটা নিষেধ আছে। তুই এটা কি করলি মা? তুই এটা কি ঠিক কাজ করছিস? তখন আমি বললাম, মা ওরা খুবই ভালো জিন আর ওরা আমাদেরকে খুব বেশি ভালোবাসে, আমাদেরকে পছন্দ করে। তুমি দয়া করে এমন কোনো কিছু করো না যার কারণে ওরা কষ্ট পায়। মা তখন ভীষণ রেগে গেল, বলল কি যে, তাহলে এই কয়েকদিন তুই এইসব জিনেদের সঙ্গে চলাফেরা করছিস, তাই না? আমাকে মৌলভী সাহেব গত 2 দিন আগে বলে গিয়েছে যে আমাদের বাড়িতে নাকি জিনের গন্ধ পাচ্ছে, জিনের আনাগোনা রয়েছে। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম হয়তো কোনো একটা 19-20 আছে, কিন্তু তুই এরকম সিদ্ধান্ত কেন নিলি? আমি তখন মাকে বললাম, মা তুমি চিন্তা করে দেখো আমাদের অবস্থার কতখানি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা সবসময় ভালো খাবার খাই, আমাদের টাকা পয়সা সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি তুমি দেখো।
সামাজিক মর্যাদা আমাদের কিন্তু পরিবর্তন হয়েছে। তখন মা বলল, মানুষের দয়ায়, জিনেদের দয়ায় আমাদের সবকিছু পরিবর্তন হলে সেটা কি হবে? অবশ্যই আমরা কখনো দয়ার পাত্র ছিলাম না। আমি তখন মাকে বললাম, মা, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে দয়া করে নয়। আমরা ওদের ঘোড়াকে বাঁচিয়েছিলাম, তার প্রতিদানই আমাদেরকে দিয়েছে, কোনো দয়া তো করেনি, তাই না? আমরা তো তাদের ঘোড়ার উপর তাহলে দয়া করেছি, এমনটা কেন ভাবো? তখন আমার মা বলল কি যে, না না, এরকম বিয়ে আমি মেনে নিতে পারবো না। কারণ হচ্ছে তারা হচ্ছে জিন জাতি, আশরাফুল মাখলুকাত নয়। কোরআনে স্পষ্ট বর্ণিত আছে, আশরাফুল মাখলুকাত এবং জিনের বিবাহ কোনোদিন সম্ভব নয়, কারণ দুজন ভিন্ন জাতি। তারা এক আল্লাহর সৃষ্টি হলে কি হয়েছে? ভিন্ন দুজন জাতি। আমি বললাম, মা, এটি কি তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? তুমি এমনটা আমার সঙ্গে করতে পারছো? তখন মা বলল যে, হ্যাঁ, এটা করতে পারছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহওয়ালা মানুষ, আমি এরকম পাপ কাজ করতে পারবো না। তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আহমদকে ডাকতে লাগলাম, কিন্তু আহমদ আসলো না। আমি সেই বটগাছটার কাছে নিচে গিয়ে বসে থাকতে লাগলাম, কারণ আহমদ সেখানেই মাঝে মধ্যে আসে। আমি কান্না করতে লাগলাম। আহমদ পেছন থেকে আমাকে এসে চোখ বন্ধ করে ধরলো, বললো কি যে, টুকি, কেমন আছো? আমি যে কান্না করছি সেটা সে বুঝতে পেরে গিয়েছে, কারণ আমার চোখের পানি তার হাতে লেগে গেল। সে তখন বলল, কি হয়েছে জান্নাত, তোমার মন খারাপ কেন, আর কান্না করছো কিসের জন্য? আমি তখন বললাম, মা বিষয়টা মানবে না, সে চায় না কোনো জিনের সঙ্গে আমার বিয়ে হোক, কারণ জিন এবং মানুষ দুজন ভিন্ন জাতি। ভিন্ন জাতির দুজনের সঙ্গে ভালোবাসা কোনোদিন সম্ভব হয় না, যার কারণে সে মেনে নিবে না। তবে আমি ওদের সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে চলে যাব। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আহমদ, তুমি আমাকে নিয়ে চলো। তখন আহমদ বলল, না না, এরকম করলে তো ওরা একা হয়ে যাবে। তখন তখন কি হবে বলো? ওদেরকে রাজি করিয়েই তারপর নিয়ে যেতে হবে। তোমার ছোট 2 বোন কি এসব বিষয়ে জানে? আমি বললাম, না না, ওকে এসব বিষয়ে জানাবো কিসের জন্য? ওরা তো ছোট মানুষ, ওরা সব বিষয়ে জানে না। তখন আহমদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি রাতের বেলা আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসবো। নিশ্চয়ই তখন তিনি রাজি হবেন আমার বাবা মার সঙ্গে কথা বলে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে এটা হিতে বিপরীত হয়ে যাবে না তো? আহমদ তখন বলল কি যে, না না, কিছু হবে না, তুমি যাও। আমি হাসি মনে বাড়িতে চলে গেলাম। আমি অপেক্ষা করছিলাম কখন আহমদ এবং তার বাবা মা আসবে। খানিকক্ষণ বাদে খাওয়া দাওয়া শেষ করে আমরা বারান্দায় বসেছিলাম। মা ঘুমাতেই যাবে, ঠিক তখনই 2জন লোক বারান্দায় আসলো। এসে বলল, কিছু বাড়ি থেকেও আছেন? আমি দ্রুত গিয়ে দরজা খুললাম। আমি তাদেরকে দেখে চিনতে পারলাম, এরা নিশ্চয়ই আমার হবু শ্বশুর শাশুড়ি। তারা ভেতরে আসলেন। আহমদের মা বললেন কি যে, আপনি কি ভালো আছেন? আমার মা বলল যে, হ্যাঁ ভালো আছে, কিন্তু আপনাদেরকে চিনতে পারলাম না। তখন সেই মহিলাটা বলল, আহমদের মা বলল, আমার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি, এবং আমরা 2জন জিন। আমি আহমদের মা এবং ও হচ্ছে আহমদের বাবা। আপনার সঙ্গে বোধহয় এর আগে কখনো আমার সাক্ষাৎ হয়নি, এই প্রথম। আমার মা বলল কি যে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আমার মনে হয় না যে সেটা করাটা ঠিক হবে। আপনিই ভাবেন যে আশরাফুল মাখলুকাত এবং জিনেদের বিয়ে কি কখনো সম্ভব হয়? আমার মেয়ে এমনটা করলে মেয়েটার কি হবে বলেন? আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি জানি জিনেটা অনেক বছর বাঁচে, আমার মেয়ে তো আর কিছু বছর পরে মারা যাবে। এই বড়জন নয় 70 বছর বাঁচবে, না হয় 80 বছর। তারপর তারপর আপনার ছেলে কি করবে? তখন আহমদের মা হাত জোর করে বলল, আপা, আপনি কিছু মনে করবেন না, আমাকে আপনার মেয়েটাকে দিয়ে দিন, ওকে খুব পছন্দ হয়েছে আমার, আমি ওকে খুব আদর যত্নে রাখবো। আর ও যে একটা জিনেদের এলাকায় এসেছে বা জিনেদের সঙ্গে থাকছে, এসব বিষয় নিয়ে কোনোদিন আফসোসই হবে না আপনাদের। তারপর আমার মা বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক হবে করা? তখন আহমদের মা বলল, আপা দেখেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে এসেছি, আমি চাইলে কিন্তু ওকে নিয়ে যেতে পারতাম, আমাদের অনেক ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না? অবশ্যই জানেন, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা আপনাদের পছন্দ করি, ওকে আমরা ভালোবাসি, যার কারণে আপনাদের অনুমতি ছাড়া কোনো কিছুই করবো না। আপনি চিন্তা করে দেখেন। আহমদের মা এবং বাবা চলে গেলেন। আমি মাকে বললাম, মা, তুমি ওনাদের সাথে এরকম ভাবে কথা না বললেও পারতে। খানিকক্ষণ বাদে সেখানে আহমদ প্রবেশ করলো, তারপর আমার মাকে সালাম দিল। তারপর আমার মা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, ওনাদেরকে আবার আসতে বলো। আহমদ দ্রুত গিয়ে তাদেরকে আবার ডাক দিলেন, বললেন কি যে উনি রাজি হয়েছে এবং তোমাদেরকে যেতে বলেছে। তখন আহমদের মা বলল কি যে, তুমি এক কাজ করো, তুমি ওনাদেরকে নিয়ে আমাদের বাড়িতে চলো, আমাদের ওইখানে ওনাদের জন্য আপ্যায়ন করা হবে। তুমি তোমার বাবার বেশি ওনার কাছে যাও, গিয়ে ওনাকে বলো যে আমাদের ওইখানে আত্মীয়তা গ্রহণ করতে। তবে উনি আসতে রাজি হলে তখনই আমরা বাকি সব কথা বলবো, কারণ আমরা ওনাদের এখানে এসেছি, উনিও তো আমাদের এখানে আসতে হবে, তাই না? তারপর আহমদের বাবা এবং মা চলে গেলেন। আহমদ তার বাবার রূপ ধরে তার সামনে গেলেন এবং বললেন, বেয়ান সাহেবা, আপনি নাকি রাজি হয়েছেন? বেশ ভালো হয়েছে, আমি বেশ খুশি হয়েছি। তবে আপনি যদি আমাদের ওইখানে আত্মীয়তা গ্রহণ করতে আসতেন, আমি খুবই খুশি হতাম। আপনারা সপরিবারে আজকেই চলুন। তখন আমার মা বলল কি যে, আজকেই? না না, আজকে। তখন আমি বললাম,
আপনি এখনই চলুন, কারণ এখনই না গেলে আমরা বিয়ের কথাবার্তা হয়তো বলতে পারবো না। তারপর সে রাজি হয়ে গেল এবং আহমেদ বাইরে থেকে ঘুরে এসে তার নিজের রূপে এসে বললেন কি যে ঠিক আছে, তাহলে চলেন, আপনাদেরকে নিতে এখনই আমাদের ওইখান থেকে গাড়ি আসবে, ওই গাড়িতে করে আমরা যাব। দুটো ঘোড়ায় একটা রথ টেনে নিয়ে আসলো। সেই রথের ওপর আমার মা এবং আমার ভাই বোনেরা উঠে বসলো। আমি আহমেদের ঘোড়ায় বসলাম। তারপর আমরা যেতে লাগলাম। আমার ছোট ভাই বোনরা বলছিল, আপা আমরা কোথায় যাচ্ছি? তখন আমি বললাম, গেলেই বুঝতে পারবি, চল। আমাদেরকে সেই স্থানে নামিয়ে দিল। তারপর আমরা ঘরের ভেতরে চলে গেলাম। আমার ভাই বোনরা দেখে ভীষণ অবাক হচ্ছিল, বলছিল, আপা আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, চল না, গেলেই তো বুঝতে পারবি। তারপর আমি বললাম কি যে এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার বিয়ে ঠিক হয়েছে। ওরা শুনে তো ভীষণ খুশি এবং নাচানাচি করতে লাগলো। ওই বাড়িতে কয়েকটা বাচ্চা ছিল, আহমেদের বড় বোনের ছেলে মেয়ে। বড় বোনের ছেলে মেয়ে সহ বড় বোন এখানে এসেছে, কারণ আহমেদের আজকে রাতে বিয়ে এবং ওই দিন রাতেই আহমেদের বিয়ে ঠিক করা হলো ওইখানে বসে। এবং এখানে আসার পরে আমার ভাই বোনেরা তাদের সঙ্গে খেলতে লাগলো। ভাই বোনেরা যদিও ছোট ছিল না, মায়া এবং সবার সঙ্গে তারা টুকটাক গল্প করতে লাগলো। এবং পরবর্তীতে তারা যখন জানতে পারলো যে তারা জিনেদের এলাকায় আছে, তারা তো ভয়ে চিৎকার দিয়ে আমার কাছে চলে আসলো, বললো, আপু আপু এনারা নাকি জিন। তখন আমি বললাম, আরে না, মজা করছে, যাও ওদের সঙ্গে খেলো। তারপর ওরা ভয় না পেয়ে আবার ওদের সঙ্গে খেলতে লাগলো। ওরা যে জিনেদের এলাকায় আছে সেটা ওরা জানে না। ওই দিন রাত্রেবেলা সবাই উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হলো এবং আহমেদের সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো। সবাই বেশ খুশি ছিল, আমরাও বেশ খুশি ছিলাম। আহমেদকে আমি পেয়ে গিয়েছি। এই দিনটার কত যে অপেক্ষা করেছি। আহমেদকে আমি মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তারপর ওইখানেই আমাদের বাসর ঘর সাজানো হলো। আহমেদের ঘরে আমার সমস্ত জিনিসপাতি নেওয়া হলো। আমি আজকে আহমেদকে নিজের করে পাবো। এই দিনটার অপেক্ষা যে কতদিন করেছি আল্লাহ মাহবুদ জানেন। আমি আহমেদের কাছে দ্রুত গেলাম। আমাকে মায়া এবং মায়ার বড় বোন ঘরের ভেতরে দিয়ে বলল কি যে ঠিক আছে, তোমরা থাকো, আমরা চলে গেলাম। আহমেদের সঙ্গে আজকে আমার বাসর ঘর হবে। এসব স্বপ্ন দেখছি নাকি সত্যি? আমার মাও রাজি হয়ে গিয়েছে। আমি সত্যি স্বপ্ন দেখছি না তো? অবশ্যই কোনো স্বপ্ন না, এটা একদম সত্যি। আহমেদ আমাকে জড়িয়ে ধরলো। তারপর পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো আহমেদের বড় বোনের ডাকে। আমি তখনও ঘুমিয়ে আছি। বড় আপা ডাকার সঙ্গে সঙ্গেই আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম। বললাম, বড় আপা দুঃখিত, আমি ঘুমিয়েছিলাম, আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে গিয়েছে। তখন বড় আপা বলল, একদমই না, তোমাকে কেউ উঠতে বলেছে? তুমি ঘুমাও, তোমাকে ডাকতে এসেছি যে একটু পরে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও, ঠিক আছে? তারপর আবার ঘুমাও, কোনো সমস্যা নেই। আমি উঠে খানিকটা লজ্জা পেলাম, কারণ বড় আপা এসে এভাবে ডাকবে আমি কল্পনা করিনি। আহমেদ বেরিয়েছে তার বন্ধুদের সঙ্গে। বড় আপার এমন কথা শুনে আমি খানিকটা লজ্জা পেয়েছি, কারণ এরকম ভাবে কেউ এসে যখন ডাকে লজ্জা পাওয়াটাই তো স্বাভাবিক। আমি সবার সঙ্গে খাবার টেবিলে বসে আছি। আমার হাত পর্যন্ত একদম কবজি পর্যন্ত মেহেদি দেওয়া, এত চমৎকার লাগছে আমাকে দেখতে। সবাই শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আছে। আহমেদ তো আমার পিছুই ছাড়ছে না, সে গতকাল থেকে আমার সঙ্গেই লেগে আছে এবং আমার সঙ্গেই থাকছে। তার বন্ধুরা তাকে মাঝে মধ্যে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সে সেখান থেকে যেতেই চাচ্ছে না, সে আমাকে ধরেই নিয়ে যাচ্ছে। সে শুধুমাত্র আমার আশেপাশে থাকছে। আহমেদের বড় বোন, তার ছোট বোন এবং সবাই আমাকে অলংকার দিয়ে একদম ভরে দিয়েছে। এত অলংকার আমি আমার জীবনে পড়িনি। আমি সঙ্গে সঙ্গে কান্না করে দিলাম এবং এত বেশি কান্না করলাম যে আমার চোখ বেয়ে শুধুমাত্র জল পড়তে লাগলো, কারণ আমি আমার জীবনে এত সুখ জীবনে অনুভব করিনি। আমার মা আমাকে দেখে বলল, মারে তোর কপাল যে এত ভালো আমি আগে জানতাম না। তুই হয়তো জীবনে অনেক কষ্ট করেছিস, কিন্তু শেষমেশ এসে এদের মতো এত বড় একটা পরিবার পেয়েছিস, যে পরিবারটা তোকে হয়তো সুখে শান্তিতে রাখবে এবং ভালো রাখবে। তখন আহমেদের মা বলল, আহা বেয়ান সাহেবা, কান্না করবেন না, আপনাদের পাশে আমরা সবসময় আছি, আপনারা এখানেই থেকে যান না, আপনাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। তখন আমার মা বলল কি যে না না, সেটা কি হয়, আমাদেরকে ওইখান থেকে যেতেই হবে এবং আমাদেরকে চলে যেতে হবে। তখন বললো, আম্মা ওইখানে গিয়ে কি করবেন বলেন, আপনি আমাদের সঙ্গে থাকেন না, এখানে থাকলে ভালো হবে। আহমেদের মা বলল, না না মা, না না বাবা, আমাদেরকে চলে যেতে হবে, কারণ হচ্ছে ওরা এখনো ছোট ছোট, সবাইকে নিয়ে এখানে কি থাকা যায় নাকি, আমরা চলেই যাই। আহমেদের মাকে অনেক রিকোয়েস্ট করার পরেও সেখানে রাখা গেল না এবং তারা 2 দিন পরে সেখান থেকে চলে গেল। আমার মায়ের সঙ্গে আমিও আমার বাড়িতে চলে গেলাম। আমার যে বিয়ে হয়েছে সেটা গ্রামের কেউই জানতো না, আর যে একটা জিনের সঙ্গে বিয়ে হয়েছে সেটা তো কেউই জানতো না, আর জানানোর কথাও না। সবাই জানলে বিষয়টা খুবই বাজে ধরনের হবে। আহমেদ আমার সঙ্গে আছে, আমরা আমাদের বাড়িতে আছি। মাঝখানে বেশ কয়েক মাস কেটে গেল। আহমেদের সঙ্গে আমি সুখেই ছিলাম। হঠাৎ করেই একদিন আমার বমি বমি ভাব হতে লাগলো এবং আমি বমি করতে লাগলাম। আমার মা তখন দেখে বুঝলো আমার পেটে নিশ্চয়ই সন্তান আসতে চলেছে
এবং আমি নিজেও বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের পরবর্তী অংশ আমরা তৃতীয় পর্বে জানার চেষ্টা করব। তৃতীয় পর্বে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। Rampage!